প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাঝরাত্রি আমাকে যারা দেখছেন ইয়াং নাইট লাভ বক্সে। আজকে যার সাথে কথা বলবো, আড্ডা দেব, খুবই আমি বলবো যে খুবই ইন্টারেস্টিং এলিমেন্ট বলবো। নায়িকা অর্থে, সে অর্থে নায়িকা প্রথমে অফারে বলছিলাম একটু নাক ছিটকা ছিল, নায়িকা কেন, যাই হোক। ওর নাম হচ্ছে নভেরা রহমান, রিক্সাগার, অমিতাভ রেজা চৌধুরীর নতুন নায়িকা। আবার বলি চিত্রনায়িকা নভেরা রহমান, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। হাই। এটা কিন্তু হয় যে একটু অফ ট্র্যাকে বা মানে অমিতাভের ছবি করলে কেন জানো নায়িকা শব্দটা অনেক নিতে পারে, অভিনেত্রী বলুন, এটা কেন, এটা ব্যাখ্যা কি তোমার কাছে? ব্যাখ্যা আসলে নায়িকা শব্দটা একটু মানে নায়িকা থাকা মানে নায়ক আছে, এটা একটা জিনিস। মানে নায়িকা জিনিসটা একটু বেশি সেক্সুয়ালাইজ, তো সো এই ওয়ার্ডটাকে একটু অ্যাভয়েড করতে পছন্দ করি। অভিনয় শিল্পী প্রথমত, আর দ্বিতীয়ত রিক্সা গার্লে যেই চরিত্রতে আমি কাজ করছি তার আসলে কোনো নায়ক নেই, সে একাই মানে লিড ক্যারেক্টার, সো সেই ক্ষেত্রে আসলে নায়িকা ওয়ার্ডটা একটু অ্যাভয়েড করি। সো নায়ক নায়িকা দুটোই নভেরা রহমান? জি জি, হ্যাঁ, একাই। যাই হোক, রিক্সায় আমরা খুব দেখে শৈশব কৈশোরে দেখে অভ্যস্ত বিভিন্ন সিনেমার ক্যারেক্টার, শাবানা, ববিতা, জসিম, এগুলো আমরা দেখে। সে ধরনের ফ্যান্টাসি আছে কিনা তোমার শৈশব কৈশোরের, বা চলমান খুব বেশি বয়স্ক নায়িকার সাথে তো আমরা বসিনি, সেক্ষেত্রে রিক্সা পেইন্টিং তোমার কেমন লাগে বেসিক্যালি? আমি একজন আর্টিস্ট, আমি পেইন্টিং করি। সো আর্ট জিনিসটাই তো আসলে মানে রক্তের ভিতরে আছে, অনেক ছোটবেলা থেকেই আমি আর্ট করি। সো যখন আসলে অমিতাভ ভাই আমাকে রিক্সা গার্ল করার কথা বললেন, তখন এই আর্টের এলিমেন্টটাই আমাকে অনেক এক্সাইটেড করেছিল। কারণ সেক্ষেত্রে কোনো রিসার্চ ওয়ার্ক বা কোনো কিছু করা? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমরা অনেক ধরনের রিসার্চ করেছি। প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে যারা অ্যাকচুয়াল মহিলা যারা রিক্সা চালান তাদের সাথে গিয়ে আমি সময় কাটিয়েছি, পুরো একদিন তাদের রিক্সায় ঘুরেছি, তাদের রিক্সা চালিয়েছি। তারপরে আমাদের মুভিতে যে আসলে মেইন রিক্সা পেইন্টার হিসেবে কাজ করেছেন সোলেমান ভাই, উনি বেশ ফেমাস আমাদের ঢাকার সেই সার্কেলগুলোতে, ওনার সাথে অনেক টাইম স্পেন্ড করেছি। উনি যখন পেইন্টিং করতেন তখন তার পাশে বসে তার পেইন্টিং এর টেকনিকগুলো দেখা, তার তুলি দিয়ে কাজগুলো করা, সে আমাকে অনেক টিপস দিয়েছেন যে হাতটা এইভাবে নড়তে হবে, এইভাবে নড়তে হবে। সো এই রিসার্চগুলো আমাদের করতে হয়েছে। যাক, সো দু একটা ইন্টারেস্টিং গল্প যদি একটু শেয়ার করা যায় এই জার্নিতে। রিক্সা গার্লের চরিত্রটা আমার থেকে অনেক দূরে, তো মানে আমি ঢাকায় বড় হয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, সো অনেক গ্যাপ ছিল, কিন্তু সেই গ্যাপগুলো আস্তে আস্তে ভাঙতে হয়েছে। তো এই ভাঙার প্রসেসটা ছিল হচ্ছে গিয়ে রিসার্চ। সো এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স আছে। সেক্ষেত্রে যেহেতু বললে যে মহিলারা যারা রিক্সা চালান তাদের লাইফস্টাইলটা নিশ্চয়ই একটু ভেতর থেকে দেখা, বা ওই ক্ষেত্রে কি মনে হয়েছে যে যখন একটা টিনেজ মানে প্রেমিক প্রেমিকার একটা রিক্সার একটা ফ্যান্টাসি ঢাকা শহরে বা আরবান শহরে খুব প্রচলিত, ওটাই আমরা জানি রিক্সায় বোধহয় এটাই সবচেয়ে বেশি মধুরতম মুহূর্ত, কিন্তু আদার সাইডে যদি চালকের পক্ষ থেকে বিষয়টা ভাবা হয় তাহলে ব্যাপারটা তো একেবারেই আলাদা। সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স, তাদের সাথে কথাবার্তা বলে কেমন লেগেছে সেই নারী রিক্সা চালকের? একটা মজার ঘটনা বলি। আমরা হচ্ছে সদরঘাটে আমরা হচ্ছে গেরিলা শুটিং করছি, ক্যামেরাটা হিডেন, আমি একটা রিক্সার মধ্যে, আমার রিক্সার পিছনে হচ্ছে গিয়ে দুইজন মানুষ, এবং আমার সিনটা হচ্ছে জাস্ট আমি রিক্সা চালিয়ে যাচ্ছি। সো আমি একদম আমার বেশে আমি একদম রিক্সা চালিয়ে যাচ্ছি, আশেপাশে যারা রিক্সাওয়ালা আছে কেউ জানে না যে এটা শুটিং চলছে বা কিছু হচ্ছে। সো একটা পর্যায়ে গিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে গেলাম, এবং আমি আর রিক্সার পেডালটা ঠিক মতো মারতে পারছিলাম না। সো আমার পাশ থেকে একটা রিক্সাওয়ালা আমাকে বলছে, মেয়ে হয়েছিস, ছোটবেলা থেকে রিক্সা চালাইতেছিস, তো শরীর তো নষ্ট হয়ে যাবে, অন্য কাজ কর, গার্মেন্টস এর চাকরি খোঁজ, বলে সে আমার রিক্সাটাকে ধাক্কা দিয়ে আমার রিক্সাটাকে হেল্প করলো। হ্যাঁ, এবং সেটার জন্যই হচ্ছে কি আমরা শর্টটা আলটিমেটলি নিতে পারলাম। সো এরকম অনেক অসাধারণ কাহিনী হয়েছে আর কি শুটিং এর মধ্যে। যাক, নিজের অভিনয় সত্তার সাথে মমিনা চৌধুরী মা হিসেবে নামটা কেমন, কোন ক্ষেত্রে কাজে দেয়, কোন ক্ষেত্রে মনে হয় যে না আমি বোধহয় মার কাছ থেকে ঢাকা পড়ছি, থাকে একটা ভাবনাটা একটু শেয়ার করো না? প্রথমত হচ্ছে অনেক বড় প্রেসার, কারণ তার মতো অভিনেত্রীর মানে আমরা বলি জাত শিল্পী উনি, হ্যাঁ হ্যাঁ, একেবারেই জাত শিল্পী, এবং মানে প্রেসারটা নিতে হয়। অনেকে ধরেন অনেক ধরনের জিনিস এক্সপেক্ট করে আমার কাছ থেকে, যেটা হয়তো আমি এখন রেডি না ডেলিভার করার জন্য। বাট আরেকটা অন দি আদার হ্যান্ড আর কি, মানে মমিনা চৌধুরী আমার মা না হলে হয়তো আমি আজকে অভিনয় শিল্পী হতামই না। এটা একটা এটা সো আমার কাছে
এটা অনেক বড় একটা বিষয়। আর ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি দেখেই হয়তো আজকে এই ধরনের কাজগুলো করতে পারছি। যে কাজগুলো প্রথম ঘরের ভেতরে কখন আসলে আলোচনা হলো যে তুমি অভিনয় বা এই সত্তায় আসলে কাজ করবে? এটা আসলে আমার মা, আমার বয়স যখন 2 মাস বয়স ছিল, 2 মাস, হ্যাঁ, তখন আমাকে প্রথম সেটে নিয়ে যাওয়া হয়। সেই স্মৃতি তো মনে নেই, মনে নেই, কিন্তু এতবার গল্পটা শুনেছি যে একদম মনে আছে। নাটকটার নাম ছিল দূরে কোথাও। আচ্ছা। এবং সিনটা হচ্ছে এরকম যে আমার মা তার বাচ্চাকে নিয়ে তার শ্বশুরবাড়ি থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। সো এই বাচ্চার চরিত্রটা যে করবে সে হচ্ছে অসুস্থ হয়ে গেল শুটিং এর দিন, এবং আমার মা তো চুপ করে বসে আছে যে তার ছোট মেয়ে আছে, এটা একটু জানাজানি হয়ে গেলে সেটা নিয়ে আসতে হবে। তো আলটিমেটলি জানাজানি হয়ে গেল এবং আমাকে নিয়ে তার সিনটা করতে হলো। এবং সিন করার সময় মজার বিষয় হলো যে আমার মা কাঁদছেন, তো আমি আমার মার কোলে বসে বসে সেই কান্না দেখে আমি আমার মার গালে একটা চুমু খেলাম, একদম বাচ্চা একটা। আচ্ছা। তখন আমি 2 বছর বয়স, 2 মাস বয়স ছিল। হ্যাঁ, সো ওই সিনটাই হচ্ছে গিয়ে আমার প্রথম অভিনয়ের মধ্যে ঢোকা। কিন্তু ছোটবেলায় কোনোদিনই আসলে ভাবি নাই যে তার মানে পোর্টফোলিওতে তুমি আজীবন বলতে পারো 2 মাস বয়স থেকে অভিনয় করছো। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার। সো অমিতাভ রেজার প্রসঙ্গে আসি। একসাথে কাজও করছো যেহেতু, এবং মানুষটার অনেক বড় ক্যানভাস এবং একটা ফ্যান্টাসি ক্রিয়েট করা, আমি অমিতাভ রেজা চৌধুরীর নায়িকা। সো এই ডিলেমাটা কেমন তোমার জীবনে, বা প্রথম অফারটা একটু ডিটেল গল্পটা শুনি, প্রথম পরিচয়, অফার। অমিতাভ ভাইয়ের কাছে মানে আমি খুবই কৃতজ্ঞ, বিকজ প্রথমবার কিন্তু উনি আমাকে মেড ইন বাংলাদেশ যখন করি, উনি আমাকে অডিশনে যেতে বলেছিলেন। আচ্ছা। উনি আমাকে একদিন র্যান্ডম ফোন দিয়ে বললো যে শোন, থিয়েটারের অ্যাক্ট্রেস খুঁজতেছে, তুই একটু যে অডিশন। পরিচয়টা পারিবারিক ভাবে? হ্যাঁ, আমার মা একবার পরিচয় করে দিয়েছিলেন কোক স্টুডিওতে, তারপর থেকে ওনার সাথে মানে আমার চেনা জানা আর কি। সো সেখান থেকে হচ্ছে আমি মেড ইন বাংলাদেশ করি। তারপরে মেড ইন বাংলাদেশ থেকে রুবায়েত হোসেন হচ্ছে অমিতাভ ভাইকে সারাক্ষণ বলতে আমার রিক্সা গার্ল করা। সো আয়নাবাজির পরে রিক্সা গার্ল করাটা অনেক বড় একটা প্রেসার। প্রেসার কি অর্থে? প্রেসার অর্থে কারণ মানে সাকসেসের পরে, হ্যাঁ, একটা অনেক বড় সাকসেসের পরে সেই সাকসেসটাকে তো আর ফলো আপ করতে হবে। তো সেই প্রেসারটা অনেক বেশি ছিল, স্পেশালি প্রথম দিকে। এখন যখন মুভিটা শেষ করে ফেলেছি, এখন একটা মানে হাফ ছেড়ে বাঁচলাম আর কি, এরকম একটা ভাব। এবং এই যে সেলিব্রিটি নিয়ে যে একটা ফ্যান্টাসি ক্রিয়েট হয়, এই ফ্যান্টাসিটা খুব একটা পছন্দ করি না আমি। তো এটা কি মায়ের থেকে পাওয়া নাকি? না, মার থেকে পাওয়া না। আসলে সেলিব্রিটি লাইফটাই খুবই মোহের জীবন আর কি। হ্যাঁ, এটা সেলিব্রিটিদের নিয়ে আমাদের লাফালাফি এটা দরকার নাই আসলে আমাদের সোসাইটিতে, এটা আমি পার্সোনালি মনে করি। সো ওই প্রেসারটার কথা চিন্তা করে আমি একবার চিন্তা করেছিলাম যে রিক্সা গার্ল করব না। হ্যাঁ, এবং শুটিং এর 2-3 মাস আগে আমি আমার প্রোডিউসার মোয়াপুকে গিয়ে বলছিলাম, মোয়াপু এটা আমাকে দিয়ে হবে না, আচ্ছা, আপনি অন্য কাউকে দেখেন। মানে অমিতাভ রেজার ছবি করবে না, এটা একটা সাহসের ব্যাপার। আই গেস, হ্যাঁ, বাট আই এম গ্ল্যাড যে আমি করেছি, আলটিমেটলি শেষ করেছি মুভিটা। হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে বস হিসেবে অমিতাভ রেজার ইন প্রোডাকশন কেমন? অসাধারণ। আমি অনেক লাকি ছিলাম, কারণ প্রোডাকশন ইউনিটে অনেকগুলো মেয়ে ছিলেন, রাইট? মানে অমিতাভ রেজার বোন ছিলেন আমাদের প্রোডিউসার মো আপু, টুম্পাপু ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুরিন ছিলেন আমাদের কস্টিউম ডিজাইনার। সো মানে আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করতাম সেটে। আর অমিতাভ ভাই হচ্ছে একটা পর্যায়ে গিয়ে উনি যদি আপনাকে ট্রাস্ট করে, সে আপনাকে আপনার মতো কাজ করতে দেয়। সো উনি যখন একটা পর্যায়ে গিয়ে বুঝলেন যে আমি আমার চরিত্রটাকে ধরতে পেরেছি, মানে উনি আমাকে অনেক ফ্রিডমই দিয়েছেন। রিক্সাগুলোর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং সবচেয়ে আলাদা বিষয় হচ্ছে প্রম্পট সেশন, এবং এটা ইংলিশ ভার্সনে একদম বের হচ্ছে। জি। তো সেই ক্ষেত্রে কোনো অব্লিগেশন তৈরি হচ্ছে কিনা, মানে তোমার কাছে কি মনে হয়েছে অন্যান্য ছবির থেকে কোন ক্ষেত্রে আলাদা রিক্সাগার্লটা? এটা তো আছেই যে ইংলিশে, বাংলাদেশে তো আমরা এভাবে কাজ করি না। প্রথমত পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি চাই যে রিক্সা গার্ল, আমি চাইতাম যে রিক্সা গার্ল বাংলায় হোক। এটা মানে খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু চাওয়া, হঠাৎ করে আমরা কিন্তু একটু ধাক্কা খাই। হ্যাঁ, সেটাই, কারণ একদম বাংলাদেশের কাহিনী, বাংলাদেশের রিক্সা, বাংলাদেশের একটা মেয়ে, সে কেন ইংলিশে কথা বলবে, এটা প্রথম এটা কানে বাজে একটু। কিন্তু তারপরে যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে গিয়ে, যে বইটা লিখেছেন মিতালি পার্কিন্স, তার তো
মানে তার রিচটা তো গ্লোবাল আসলে, তার রিচটা শুধু বাংলাদেশে না। যেমন রিক্সা গার্ল কিন্তু ইন্ডিয়াতে অনেক সেল হয়, অ্যাব্রড অনেক সেল হয়। সো এই মুভিটা জাস্ট শুধু বাংলাদেশের জন্য না, এই মুভিটা সবার জন্য, স্পেশালি সাউথ এশিয়ান গার্লসদের জন্য এই মুভিটা। আচ্ছা আচ্ছা স্পেসিফিক্যালি। সো সবকিছু তো ডিসক্লোজ করারও নিষেধ আছে। ছোট একটা বিরতি নিচ্ছি, তারপরে আসি। প্রিয় দর্শক, আমরা নভেরার আরো ব্যক্তি জীবন এবং অন্যান্য কিছু খাজুরের আলাপ করব ছোট একটা বিরতি নিয়ে। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি চিত্রনায়িকা নভেরা রহমানের সাথে। বারবার চিত্রনায়িকা বলি, ঠিক আছে, চিত্রনায়িকা ঠিক আছে, চিত্রনায়িকা ঠিক আছে। একটু নিজের ব্যক্তিগত আলাপ একটু শুনতে চাই। নিজের দেখা মুভি বা নিজের লাইফস্টাইলটা, নিজের অন্যের মুভি দেখার জন্য সময় কেমন, কখন দেখো, কি ধরনের ছবি দেখো পছন্দ? অনেক ছবি দেখি, অনেক টেলিভিশন দেখি, সব ধরনের জনরা দেখি। ডিরেক্টর হবার একটা ইচ্ছা মনে হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, ওটা তো আছে, কারণ আমি নিজে ফিল্মের স্টুডেন্ট, আমি থিয়েটারের স্টুডেন্ট। সো মানে শুধু যে অ্যাক্টিং করি তা না, অনেক ভাবে জড়িত। আমি এখন লাইন প্রডিউসার হিসেবে কাজ করছি হাফস অফ ডাউনে। সো এটা আসলে আমার জন্য একটা ইন্টার্নশিপের মতো, যে আলটিমেটলি গিয়ে যাতে আমি ক্যামেরার পিছেও কাজ করতে পারি। আচ্ছা। তো এর জন্য প্রচুর কোরিয়ান মুভিজ দেখি। কোরিয়ান মুভি আমার ফেভারিট, মানে জনরা তো বলা যায় না, বাট কোরিয়ান মুভিজ অনেক দেখি। পার্সোনালি আমি হরর খুবই পছন্দ করি, হরর থ্রিলার খুবই ভালো লাগে। হ্যাঁ, এই সেক্ষেত্রে রিক্সাওয়ালার আবার একটু প্রসঙ্গে আসি, যে গ্ল্যামার এলিমেন্ট না ছবিটা, মানে নভেরার ক্যারেক্টারটা, ওক্ষেত্রে কখনো রিগ্রেট বা কোনো কিছু মনে হয়নি, যেহেতু তুমি ফ্যান্টাসি নাচে গানে ভরপুর ছবি কখনো করতে চাও না এই টাইপের? মানে থাকে না যে একটা, আমি যেমন আয়নাবাজির কথাই ধরি, আয়নাবাজির নাবিলা আইসিটা এসে বলছিল যে অমিতাভ ভাইয়ের ছবি করবো, একটা মানে টিভিসির যেমন একটা বিশাল থাকে, তো এটা কিন্তু তার অন্যান্য কাজের থেকেও একেবারে আলাদা একটা কাজ হচ্ছে। প্রথম যখন বসা হয় স্ক্রিপ্টে, তখন দ্বিধা জাগেনি? না না, আমি প্রথম থেকে খুবই এক্সাইটেড ছিলাম, স্পেশালি কারণ আমি বইটা পড়েছিলাম অনেক আগে। আচ্ছা আচ্ছা। সো আমি নিজে টিনেজার থাকতে আমি বইটা পড়েছি, এবং আলটিমেটলি গিয়ে এই স্ক্রিপ্টটা আমার হাতে আসলো। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। আমি কোনোদিনই আসলে মানে মুভিটাকে নিয়ে কোনোদিন ডাউট করিনি, বা ক্যারেক্টারকে নিয়ে কোনোদিন ডাউট করিনি। নিজের প্রতি অনেক ডাউট ছিল যে আসলেই পারবো কিনা। কারণ একটা পর্যায়ে গিয়ে মানে আমি রিয়েলাইজ করলাম যে আমাকে আসলেই রিক্সা চালাতে হবে, আসল রিয়েল ঢাকার রিয়েল রাস্তায় রিক্সা চালাতে হবে। সো ওটা খুবই মানে দ্যাটস আ ম্যাসিভ চ্যালেঞ্জ, রাইট? সো ওইটার জন্য একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে অমিতাভ ভাই সবার হেল্পে, সবার সাহায্যের জন্য। আর এমনি নভেরা আমরা প্রায় 1-1.5 বছর ধরে গণমাধ্যমে শুনছি, আসবে, শেষ হলো, ফার্স্ট লুক বেরোলো, টিজার আসবে, এতে গল্পই হয়, মানে আসলে আদতে ভেতরের খবরটা কি? কবে আমরা ভেতরের খবর হচ্ছে আমরা পোস্ট শেষ করেছি সবকিছু, মুভিটা এখন কমপ্লিট। এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে মুভিটা তো আসলে বাইরের দর্শকদের জন্য মেইনলি বানানো। সো প্রথমে এটা হচ্ছে সব রকম ফেস্টিভ্যালে যাবে। আচ্ছা, ফেস্টিভ্যাল সার্কিটটা শেষ করলে হচ্ছে আমরা বাংলাদেশে রিলিজ করতে পারবো। এর জন্য হচ্ছে গিয়ে এত দিন দেরি হচ্ছে। আচ্ছা, সো যদি আমরা এই বছর ফেস্টিভ্যালে দেই, এই পুরো বছর ফেস্টিভ্যালে চলবে, নেক্সট ইয়ারের হাফ পর্যন্ত ফেস্টিভ্যালে চলবে। আচ্ছা, তারপরে মেবি আমরা বাংলাদেশে ফেস্টিভ্যাল নিয়ে আমাদের জয় হাসান খুব দারুণ একটা মন্তব্য করেছেন এই শোতে। বলেছেন যে ফেস্টিভ্যালে আমাদের একটা উন্নাসিকতা আছে, যে ফেস্টিভ্যালে যারা দেখেন তারা আসলে বোদ্ধা দর্শক, তারা আসলে আমার বা মানে প্রকৃত দর্শক না, তারা নানা রকম খুদ দেখার জন্য বসে থাকেন এবং একটা আতশ কাজ নিয়ে বসে থাকেন। সো এই দর্শকটা আসলে সিনেমার দর্শক না। তার কথা একটু আলাদাই লেগেছে। তোমার কাছে দৃষ্টিতে এইভাবে ছবিটা আসাটা কি বলে মনে করো, কেমন মনে করো? আমি জয়াপার সাথে এগ্রি করি, বাট কিন্তু আমিও তো ফেস্টিভ্যালে যে মুভি দেখি, সো আমার কাছে আসলে তুমি তো সাধারণ নও।
তুমি তো অলরেডি তুমি কাজ করো এবং এই ইন্ডাস্ট্রিতে বিলং করো। সেটা তো খুবই খুবই কম সময়ের জন্য। আগে তো আমি জাস্ট নরমাল মুভি ওয়াচার ছিলাম, রাইট? আমি মুভি গোয়ার ছিলাম। আমি অনেক ফেস্টিভ্যালের জন্য অনেক ভালো ভালো মুভি পেয়েছি যেটা আমি নরমালি আমার বাবলের মধ্যে আমি দেখতে পেতাম না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ফেস্টিভ্যালগুলো খুবই জরুরি। আবার আরেকটা বিষয় সেটা যেটা আমি বলতে চাই যে ফেস্টিভ্যালগুলো না থাকলে, এই বোদ্ধারা সবাই একসাথে হয়ে মুভিগুলো না থাকলে মুভির কালচারটা তো ডেভেলপ করবে না। যেমন মেড ইন বাংলাদেশ যখন আমরা ফেস্টিভ্যালে গিয়েছি, আমরা যেরকম পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এটা আমি হয়তো বাংলাদেশের একটা নর্মাল মানুষ তার কাছ থেকে আমি ফিডব্যাকটা পেতাম না। বাংলাদেশের ধরেন একটা রিক্সাওয়ালাই বলেন, সে যদি মুভি থিয়েটারে গিয়ে মেড ইন বাংলাদেশটা দেখতো, তার কাছে হয়তো মনে হতো মুভিটা একটু ফ্ল্যাট, মুভিটার মধ্যে খুব বেশি জাঁকজমক কিছু একটা নাই। সেটা মনেই হয় কনজিউমার হিসেবে তো ওরা একটা বড় অবশ্যই বান্ডেল পরিমাণে আছে, কিন্তু মুভির কালচারটাকে তো আগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এগিয়ে নিয়ে যাও কি একটু বোদ্ধা শ্রেণী বেশি হওয়াটা এগিয়ে নিয়ে যাওয়া, নাকি 16 কোটি মানুষের ভেতরে 10 crore যারা আছেন একটু একটু পেছনের? আমি মনে করি যে ভালো কাজ হলে সবাই দেখবে। আচ্ছা আচ্ছা, এটা আমার একটা বিশ্বাস যে যদি আপনি টেকনিক্যালি স্টোরি টেলিং ওয়াইজ ক্যারেক্টার ওয়াইজ আপনি যদি ভালো একটা গল্প বলেন, এটা সবাই দেখবে, ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হবে, কমার্শিয়ালি সাকসেসফুল হবে। আচ্ছা, কিন্তু अगेन মুভির কালচারটাকে বাড়ানোর জন্য তো আলটিমেটলি বোদ্ধারাই হচ্ছে অবশ্যই বোঝেন। সো এই ছবিটা ধরো অবশ্যই খুব শীঘ্রই হয়তো রিলিজ হবে। রিলিজের পরে অন্য কোনো ডিরেক্টরের কাজ, ধরা যাক শাকিব খানের নায়িকা হিসেবে একটা ফ্যান্টাসি মুভিতে অফার করা হলো, সেক্ষেত্রে কি না হবে উত্তরটা? অবশ্যই না, আমি আসলে গল্প দেখে কাজ করি। আচ্ছা, গল্পের মধ্যে ফাইট, নাচ, গান, মানে একদম কমার্শিয়াল এলিমেন্টে যা যা থাকে। হ্যাঁ শিওর, আমি নিজে অ্যাকশন হিরোইন হতে চাই। সো আচ্ছা, এটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি মানে ওভাবে যে বেছে কাজ করি না, আমি শুধু মানে আর্ট ফিল্ম করব এরকম আসলে আমার কোনো মানে রিকোয়ারমেন্ট নেই। আমার হচ্ছে প্রথমত আমার গল্প লাগবে, সেকেন্ড অফ অল আমার চরিত্রটা ঠিক জায়গায় থাকতে হবে, আবার হচ্ছে গিয়ে গল্প থ্রুতে আমি আলটিমেটলি ফিলোসফিক্যালি কি বলতে চাচ্ছি সেটা আমার সাথে ম্যাচ করতে হবে। যদি আমার গল্প বলে যে না মানে মেয়েরা আসলে মেয়েদের দরকার নেই দুনিয়াতে, মানে ওইরকম কাহিনী আমি করতে চাই না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ তুমি যেটা বিশ্বাস করো ওটার বাইরে তুমি কাজ করতে চাও। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ক্যারিয়ার বা অ্যাম্বিশনের ব্যাপারে বা আগামী দিনের ব্যাপারে মায়ের স্বপ্ন ইচ্ছাটা কেমন, স্বাদ কেমন? মাকে আসলে খুব বেশি কিছু একটা বলতে দেই না, বলতে দাও না, কারণ মানে নিজের কাজের ক্রিটিক হিসেবেও নাও না তুমি? না, সেটা নেই কারণ আলটিমেটলি আমার অভিনয় শিক্ষাটা তো আমার মায়ের কাছ থেকেই পাওয়া। ছোটবেলা যখন টিভিতে কাজ করতাম বা যেখানেই কাজ করতাম অনেক ধরনের গাইডেন্স পেয়েছি মার কাছ থেকে। সো ওটা আমি অ্যাকসেপ্ট করি ঠিকই, কিন্তু কোন নাটকটা করব কোন নাটকটা করব না সেটা একদম নিজে, সেটা অ্যাবসলিউটলি নিজে। ফ্রি মিডিয়ায় একটু অফ হয়ে যেতে হয়, পরিচালকরা বলেন ফিল্মে কাজ করলে, সেটা হচ্ছে মানে আপাতত কাজ করছো না? আপাতত আসলে বিনামূল্যে দেখাচ্ছ না, পাচ্ছি না। আচ্ছা, সেটার জন্য কাজ করছি না। আর নাকি নতুন ছবি আসছে একটু আমি একটু আড়াল হই ব্যাপারটা? না না, এরকম আসলে এরকম কোনো বিষয় না, কারণ নিজেকে অভিনয় শিল্পী হিসেবে খুব বেশি সিরিয়াসলি নেই না আমি। সো মানে খুব বেশি প্ল্যানিং এরকম একটা ক্যাম্পেইন হবে এরকম কিছু না। মানে আমি কয়েকটা স্ক্রিপ্ট পেয়েছি, কিন্তু হয়তো আমার হয়তো শরীর ভালো ছিল না বা টাইমিংটা ঠিক ছিল না বা চরিত্রটা ঠিকমতো পছন্দ হয়নি, স্ক্রিপ্টটা পছন্দ হয়নি, এর জন্য জাস্ট একটু কম কাজ করছি। যাক, নিজের ক্যারিয়ার এই যে এত ছোটাছুটি এত কাজের মধ্যে প্রেমটা কেমন আরাম দেয়? ভালো ভালো, আই মিন দরকার আছে তো প্রেমের, তো সাপোর্ট। সেই লাইফে ব্রেকআপ কটা? ব্রেকআপ খুব কম, খুব কম, মানে আছে আর কি, আছে একটা দুটো তো সবার জীবনে থাকে খুচরো ব্রেকআপ। এন্ড অনেক অনেক শুভকামনা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে বলছে, এবং সেক্ষেত্রে আমি লাস্ট একটা কোশ্চেন করতে, যে বাংলা ছবি লাস্ট কবে দেখা হয়েছে, কার অভিনয় ভালো লাগে, ঠিক নাম বলা যায়? বাংলা ছবি লাস্টটা আমি দেখেছি স্বপ্নজাল, এরপরে আর দেখা হয়নি আমার, অনেক দূরের পথ। হ্যাঁ, অনেক আগেকার কাহিনী। ইয়াশ রোহানের কাজ খুবই ভালো লেগেছে, সেখানে অ্যাকচুয়ালি মানে পরিমণের অ্যাক্টিংও খুব মানে ভালো লেগেছে। যাক, অ্যাজ এ ডিরেক্টর নভেরা রহমানের একটা বেস্ট কাস্টিং এর শুনতে আছি, 4 জন ক্যারেক্টার প্লিজ। বেস্ট কাস্টিং? মোশাররফ করিমকে ইন আ সিরিয়াস রোল, তারপর একটু একটু কঠিন একটা প্রশ্ন এটা। না, একটা তোমার পছন্দের একটা গল্প পেলে
চারজন ক্যারেক্টার ঠিক করো, সেটা তো গল্পের উপর ডিপেন্ড করবে যে আমি কাকে নিব। ধরো যাক এটা ইমাজিন করো তোমার একটা কাস্টিং আমি শুনতে যাচ্ছি, মানে নভের রহমান পরিচালিত ছবিতে, তার পছন্দের তারকারা কারা? ওকে, মোস্তফা মনোয়ার, সমানার, তারপরে হচ্ছে গিয়ে আমি তো বললাম মোশাররফ করিম, তারপরে হচ্ছে মৃগিতা নন্দিনী শিমু, আচ্ছা, আমার মেড ইন বাংলাদেশের আমার নায়িকা, আমার খুব ফেভারিট একজন নায়িকা উনি। আচ্ছা, আর জয়া আপার সাথে লেটলি আমার দেখা হয়েছে রিসেন্টলি, আচ্ছা, সো ওনার সাথে পার্সোনালি খুবই আরাম পেয়েছি আমি কথা বলে, সো ইনশাআল্লাহ ওনার সাথে কাজ করতে চাই। উইশ ইউ গুড লাক এবং রিক্সা গার্লের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, আমি শেষ কথা যেটা বলি, আসলে দেশপ্রেম দেখাতে চাইলে আপনি নিজে গাটের পয়সা খরচ করে হলে যান, ছবি দেখেন এবং প্রচুর লেখালেখি করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।